একবার দেখে বলো তো, এই লোক কি কোনো ভয়ঙ্কর কেউ? একদম সাদাসিধে এই লোক যখন মাত্র 16 সেকেন্ডের মধ্যে 5 জনকে মেরে ছাতু বানিয়ে দিতে পারে, তখন নিশ্চয়ই তুমিও ভাবতে শুরু করবে কাহিনীটা কি, সে আসলে কে, আর কেনই বা একজন ভয়ঙ্কর লোক হয়েও নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রেখেছে। এই লোমহর্ষক কাহিনীর অ্যাকশন থ্রিলার মুভিটি যদি তুমি দেখো, তাহলে আমি নিশ্চিত তোমার মাথাও ভন ভন করে ঘুরবে। বলছিলাম 2014 সালে রিলিজ পাওয়া দ্য ইকুয়ালাইজার মুভির কথা। এরপর একটি লাইক দিয়ে রেডি হয়ে যাও এই অস্থির মুভিটি দেখার জন্য। তো চলো শুরু করে দেই আমাদের আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা পরিচিত হই এই মুভির প্রধান চরিত্র রবার্টের সাথে। দেখতে খুবই সাধারণ একজন মানুষের মতন, কিন্তু তার একটি ভালো রোগ আছে। সে সব কিছুতেই খুব ডিসিপ্লিন, একদম ঘড়ির কাঁটা মেপে মেপে চলে। সে দুনিয়া উল্টে গেলেও তার টাইম কখনো উল্টায় না। সে একটি শপিং মার্টে কাজ করে এবং তার কলিগদের মধ্যে সে খুবই একজন পছন্দের ব্যক্তি। রবার্টের প্রতি রাত্রে একটি বিশেষ কাজ থাকতো। সে বাসা থেকে একটি টি ব্যাগ টিস্যুতে মুড়িয়ে পাশের একটি রেস্টুরেন্টে যেত। সেখানে সে প্রতিদিন বই পড়তো আর সে চা পান করত। রবার্টের সাথে সেখানে প্রতিদিন একটি মেয়ে দেখা হয় যার নাম অ্যালিনা। পেশায় সে একজন রাতের পরী, মানে প্রস্টিটিউট। খুব একটা কথা হয় না তাদের মধ্যে, কিন্তু আজ অ্যালিনা তাকে প্রশ্ন করেছে, তোমার বই পড়া কত দূর হলো? রবার্ট তখন বলে, এই তো প্রায় শেষের দিকে। তখন অ্যালিনার কাছে তার দালালের একটি ফোন আসে। রাশিয়ান দালাল তাকে বলে, আমি একটি কাস্টমার পাঠিয়েছি, তুমি তার সাথে মিট করো। সেই কাস্টমারটি ছিল বিশাল, মোটা আর ডিসগাস্টিং দেখতে। তাই অ্যালিনা বলে, আমি এই আগলি পার্সনের সাথে যেতে পারবো না। কিন্তু এই লাইনে তো আর না বলে কোনো শব্দ নেই, তাই তাকে বাধ্য করা হয় সেই মানুষটির সাথে যাওয়ার জন্য। রবার্ট পুরো বিষয়টি ফলো করতে থাকে। পরের রাতে রবার্ট আবারও সেই রেস্টুরেন্টে আসলে অ্যালিনার সাথে তার দেখা হয়, কিন্তু আজ তার মুখে অনেক আঘাতের চিহ্ন। রবার্ট বলে, তোমার এই অবস্থা কে করেছে? তখন অ্যালিনা বলে, এই লাইনে তো আসলে এসব কমন বিষয়। তখন রবার্ট বলে, তুমি এই লাইন ছেড়ে দাও আর ভালো পথে চলে আসো। অ্যালিনা তখন বলে, এখানে ঢোকার রাস্তা তো অনেক সহজ, কিন্তু বেরোনো অনেক কঠিন। এরপর তার রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাইরে হাঁটতে থাকে। পথে অ্যালিনার সাথে রবার্টের পার্সোনাল লাইফ নিয়ে অনেক কথা হয়। রবার্ট জানায় তার স্ত্রী ছিল, কিন্তু সে আজ তাকে ছেড়ে চলে গিয়েছে। তাদের কথার মাঝখানে একটি গাড়ি এসে অ্যালেনাকে মারতে মারতে গাড়িতে তোলে। এই মাইর দেওয়া পাবলিকটি ছিল সেই দালাল যার নাম স্লাভি। স্লাভি রবার্টকে দেখে তার হাতে একটি কার্ড দিয়ে বলে, এই মাইয়ার তেজ বেশি, আমাকে কল করলে এর চাইতে আরো ভালো মেয়ে আমি তোমাকে দেবো। এই বলে সে সেখান থেকে চলে যায়। মাটা তো আর বুঝতে পারেনি যে কার সাথে কি কথা বলে সে চলে গেল। এর পরের রাতে রবার্ট আবারও সেই রেস্টুরেন্টে যায়, কিন্তু আজ আর সে অ্যালিনাকে দেখতে পায় না। রেস্টুরেন্টের মালিক তখন তাকে বলে, কারা যেন অ্যালিনাকে খুব বিশ্রীভাবে মেরে হসপিটালে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে। এটা শুনে রবার্ট অনেক উদ্বিগ্ন হয়ে যায়, কারণ কয়েকদিনের মধ্যেই মেয়েটির জন্য তার একটা মায়া জন্মে গিয়েছিল। তাই সে অ্যালিনার খোঁজে হসপিটালে যায়। সেখানে গিয়ে রবার্ট দেখে অ্যালিনার অবস্থা খুব খারাপ। তাকে এমন মাইর দেওয়া হয়েছে যে তার পুরো মুখই নষ্ট হয়ে গেছে। রবার্ট তখন অ্যালিনার এক বান্ধবীকে দেখতে পায়, আর তাকে গিয়ে অ্যালিনার কি অবস্থা সেটা জানতে চাইলে তার বান্ধবী ম্যান্ডি অনেক ভয় পেয়ে বলে, তুমি কে? রবার্ট তখন নিজেকে অ্যালিনার বন্ধু বলে জানায়। ম্যান্ডি কিছুটা আশ্বস্ত হয়ে বলে, এই কাজ স্লাভি করেছে। তাকে জোর করে এক ক্লায়েন্টের কাছে পাঠানোর জন্য স্ল্যাভি তার গায়ে হাত তোলে, আর তখন অ্যালিনাও তাকে হিট করে, যার কারণে স্ল্যাভি পাগলের মতো অ্যালিনাকে আঘাত করে আর তার মুখে ব্যাটারির অ্যাসিড ঢেলে দেয়, যাতে তার এই অবস্থা দেখে আর কেউ যেন তার অবাধ্য হতে না পারে। এই সব শুনে রবার্ট ভিতরে ভিতরে নিজেকে প্রস্তুত করতে থাকে। সে চিন্তা করতে থাকে যে আবারও কি সে সেই আগের লাইফে ফিরে যাবে, আবারও কি সে দেখাবে সে আসলেই কে। এরপর মুভি শিফট হয় সেই স্লাভির আড্ডাখানায়। সেখানে রবার্ট চলে আসে তার কাছে থাকা কার্ডের অ্যাড্রেসটি ধরে। রবার্ট স্লাভিকে $9,800 দিয়ে বলে, এই টাকাটা রাখো আর আলিনাকে আজীবনের জন্য মুক্ত করে দাও। স্লাভি এসব কথা শুনে হেসেই বাঁচে না। সে তখন বলে, এই টাকা দিয়ে আমি তোমাকে সর্বোচ্চ 1 মাসের জন্য ওকে দিতে পারবো, আর তুই যদি এই লাইনে নাম লেখাস তাহলে চলে আয়, কারণ এই লাইনে আবার ব্ল্যাক মানুষদের ভালো ডিমান্ড আছে। এই সব কথা রবার্ট একদম ঠান্ডা মাথায় শুনছিল। সে এক পলকেই ওই রুমে থাকা সব হিটম্যানদের স্ক্যান করে নেয়। কার কাছে কি গান আছে, কে কোথায় বসে আছে, সবার পুরো ডিটেলস তার মাথায় ক্যালকুলেট করে নেয়। এরপর আস্তে করে রুমের দরজাটি বন্ধ করে রবার্ট বলে, এই নাদানদেরকে মারতে আমার সর্বোচ্চ 16 সেকেন্ড সময় লাগবে। আর এই বলে সে তার ঘড়ির স্টপ ওয়াচ চালু করে দেয়। এবার দেখা যায় কঠিন খেলা। তার মাইন্ডে আগে থেকেই সব সেট করা প্ল্যান দিয়ে মুহূর্তের মধ্যেই এক একটা করে বডি ফেলতে থাকে।
একজনের কাছে থাকা গান দিয়ে স্লাভিকে গুলি করে, একটার গলা তারই ছুরি দিয়ে হালকার উপর ঝাপসা করে ঝরিয়ে দেয়, এক পাবলিকের চোখ তুলে নেয় টাকিলার গ্লাস দিয়ে, আর একদম লাস্টেরটাকে শ্যাম্পেন খোলার স্ক্রু দিয়ে সোজা থুতনির ভিতরে ঢুকিয়ে দেয়। আর এভাবেই পুরো 5 জনকে মারতে তার সময় লাগে মাত্র 28 সেকেন্ড। সেখান থেকে 9 সেকেন্ড বাদ দিয়ে দেখে মায়ের টাইম ছিল মাত্র 19 সেকেন্ড। না, 3 সেকেন্ড বেশি হয়ে গেল। আর তোমাদের বলে রাখি, এখানকার ফাইট সিন ছিল অসাধারণ। কি মুভিটি ভালো লাগছে তো? যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দ্রুত সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সেটাও কমপ্লিট করে দাও। পরের দিন সে খুব নর্মালভাবেই কাজে ফেরে, আর তাকে দেখে মনেই হয় না যে গত রাত্রে সে 5 জনকে উপরে পাঠিয়ে দিয়েছে। এদিকে বাসায় এসে রবার্ট খবরে সেই 5 জনকে মারার নিউজ শুনতে পায়। সে বুঝতে পারে বিষয়টা এখন অনেক দূর পর্যন্ত গড়াবে। এদিকে শহরে উপস্থিত হয় এক ভয়ঙ্কর রাশিয়ান এজেন্ট যার নাম টেডি। সে মার্ডার সিনে গিয়ে দেখে তাদের মানুষকে খুব নৃশংসভাবে মারা হয়েছে। এই মায়ের স্টাইল দেখে টেডি বুঝে ফেলে এটা কোনো আম জনতার কাজ না, বরং এই কাজটি যে করেছে সে নিশ্চয়ই খুব ট্রেন্ড পারসন, যেমনটা দেখা যায় আর্মি বা নেভি সিলের মধ্যে। টেডি এবার শহরের কিছু করাপ্টেড পুলিশের সাথে মিটিং করে। সেখানে ফ্র্যাঙ্ক নামে একটি পুলিশ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে, কিন্তু টেডি ছিল আর এক চিজ। সে তাকে বুঝিয়ে দেয়, আমি এখানে এসেছি তোমাকে প্লিজ বলতে না, আমি এখানে এসেছি তোমাকে অর্ডার করতে। অন্যদিকে রবার্ট দেখে তার প্রিয় এক কলিগ রালফি কাজে আসেনি। সে তার বাড়িতে গিয়ে দেখে তার মায়ের দোকান কাল রাতে আগুন ধরে গিয়েছিল বলে সে আজ কাজে আসেনি। আগুন ধরার স্টাইল দেখে রবার্ট বুঝতে পারে এটা কোনো দুর্ঘটনা না, বরং ইচ্ছা করে কেউ এখানে আগুন লাগিয়েছে। তাই সে রালফিকে বলে আসল কাহিনী কি। তখন রালফি জানায় এই এলাকার কিছু পুলিশ অফিসার তাদের কাছ থেকে চাঁদা নেয়, গত রাতে তাদের টাকা দিতে ব্যর্থ হলে তারা এই কাজ করে। রবার্ট এসব শুনে বুঝে ফেলে যে তাকে এখন কি করতে হবে। সেই রাতে ওই 2 ঘুষখোর পুলিশ আবারও হাজির হয় রালফিদের দোকানে। সেখান থেকে চাঁদা তুলে নিয়ে যাওয়ার পথে রবার্ট তাদেরকে বলে এসব আকাম কুকাম ছেড়ে দাও। তাকে দেখে গো বেচারা ভেবে তারা পার্ট নিতে থাকে, কিন্তু রবার্ট তখন সেই 2 পাবলিককে 5 সেকেন্ডের মধ্যে এমন কেলায় যে তারা পরে আব্বা আব্বা করতে করতে সেই টাকাগুলো যাদের কাছ থেকে নিয়েছিল সবাইকে ফেরত দিয়ে দেয়। এদিকে টেডি স্লাভির খুনিকে খুঁজতে খুঁজতে এক কন্ট্রাক্টরের কাছে যায়। সেই কন্ট্রাক্টর টেডিদেরকে রাশিয়ান বোকা ছেলে বলে বুলিং করতে থাকে, কিন্তু ওই ব্যাটা তো জানতো না টেডি কি জিনিস। তাই কিছুক্ষণ পর টেডি তাকে ঘোষাতে নাক মুখ ফাটিয়ে দিতে থাকে। টেডি এইবার সেই আলিনার বান্ধবীর খোঁজ পায়। টেডি তাকে প্রশ্ন করে তুমি আলিনাকে চেনো কিনা। তার বান্ধবী মিথ্যা কথা বলে যে সে আলিনাকে চেনে না, কিন্তু ওই মেয়ের মুখ চোখ দেখে টেডি বুঝে যায় মেয়েটি মিথ্যা কথা বলছে। টেডিকে এবার ফোন দেয় পুরো র্যাকেটের প্রধান যার নাম পুশকিন তার কাছে কাজের আপডেট জানতে চাইলে টেডি বলে আমার জীবনে এমন কিলিং কখনোই দেখিনি। যে খুন করেছে সে মামুলি কোনো পাবলিক না, আর আমার জানা মতে আমাদের পুরো নেটওয়ার্কে এমন কারোর স্কিল আছে বলেও আমার মনে হয় না। পুশকিন তখন এই খুনিকে দ্রুত খোঁজার জন্য তাগিদা দিলে টেডি বলে কয়েকদিনের মধ্যেই সে তাকে ধরে ফেলতে পারবে। এরপর টেডি যায় অ্যালিনার সে বান্ধবীর কাছে। সেখানে গিয়ে তাকে কুল মাথায় জিজ্ঞেস করে জেনে নেয় সেদিন এখানে একজন কৃষ্ণাঙ্গ লোক এসেছিল অ্যালিনার সাথে দেখা করতে, কিন্তু সে তার নাম বলে যায়নি। টেডির যা জানা তা জানা হয়ে গেলে সে মেয়েটির গলা চেপে ধরে তাকে মেরে ফেলে। টেডি তার সাঙ্গপাঙ্গকে রবার্টের ছবি দেখিয়ে বলে এই সেই কিলার যে আমাদের লোককে হত্যা করেছে, তাই তার সম্পর্কে যত ধরনের ডিটেলস পাওয়া যায় সব বের করতে থাকো। পরের সিনে দেখা যায় রবার্ট যে শপিং মার্টে কাজ করে সেখানে এক ছিচকে ডাকাত এসে ক্যাশ কাউন্টার থেকে টাকা ছিনিয়ে নিতে চায়। রবার্ট তখন চুপচাপ তাকে টাকাগুলো দিতে থাকে, কিন্তু সেই ডাকাত একটি মেয়ের কাছ থেকে তার মায়ের দেয়া একটি আংটি কেড়ে নিতে চাইলে এইবার রবার্টের পাওয়ার মোড অ্যাক্টিভ হয়ে যায়। কিন্তু সেখানে তখন একটি বাচ্চা ছেলেকে দেখতে পেয়ে সে নিজের রাগকে কন্ট্রোল করে নেয় আর ওই মেয়ের হাত থেকে আংটি খুলে তাকে দিয়ে দেয়। কিন্তু ওই পোলা তো আর জানে না যে কার সাথে সে পাঙ্গা নিয়ে ফেলেছে। রবার্ট তার পিছে পিছে গিয়ে তার গাড়ির নাম্বারটি দেখে নেয় আর একটি হাতুড়ি রেডি করে তার হাত পা ভাঙার জন্য। এরপর মেয়েটি কাউন্টারে ফিরে আসলে তার ডেস্কে সেই আংটিটি পেয়ে যায়, আর ওদিকে রবার্ট তার হাতুড়িটিকে একটি রুমাল দিয়ে মুছে ঠিক জায়গা মতো রেখে দেয়। বোঝাই যাচ্ছে যে রবার্ট তার গিরায় হালকার উপর ঝাপসা মেডিসিন দিয়ে এসেছে। পরের সিনে এবার টেডি উপস্থিত হয়ে যায় রবার্টের বাসায়। সেখানে সে নিজেকে ডিটেকটিভ বলে পরিচয় দিয়ে রবার্টের সাথে কুল মাথায় কথা বলতে থাকে। রবার্টের চোখ দেখে টেডির বুঝতে বাকি থাকে না এই সেই মাল যে কিনা সবাইকে একসাথে খেয়েছে। আর রবার্টও বুঝে নেয় সে কোনো এজেন্ট বা পুলিশ না, তাই সে সরাসরি প্রশ্ন করে আমাকে তুমি খুঁজে পেলে কিভাবে, আমি তো কোথাও কোনো ফুটপ্রিন্ট রাখিনি। টেডি তখন জানায় মানুষ খুঁজে বের করাই আমাদের কাজ। রবার্ট তখন বলে এই আমরাটাকে সেটাই তো জানতে যাচ্ছি।
টেরি তখন কিছু না বলেই সেখান থেকে চলে যায়। নিচে গিয়ে গাড়িতে ওঠার সময় সে বলে, এতদিন আমরা এই লোক সম্পর্কে যা জানতাম তার সবই ভুল। সে কোনো মামুলি লোক নয়। তাই সে পুরো টিমকে সেই লোকটির খোঁজ নিতে লেলিয়ে দেয়। তার সম্পূর্ণ তথ্য নিয়ে এসে বলে এই লোকের কোনো ধরনের ক্রাইম রিপোর্ট নেই, সে ঠিকঠাক মতো ট্যাক্স পে করে, সে সুন্দর জব করে, একদম সাধারণ জীবনযাপন করে। টেডি বলে সব কিছু সাজানো, সে নিশ্চয়ই কোনো মিলিটারিতে ছিল, আর তা না হলে এমন করে নিজের পুরো তথ্য কখনোই গোপন করে দেওয়া যায় না। এদিকে রবার্ট তার বাসার বিভিন্ন জায়গায় ক্যামেরা সেট করা শুরু করে। সেই সাথে সে এমন কিছু এভিডেন্স সেখানে নিয়ে আসে, যদি কেউ এই ঘরে আসে তাহলেও কোনো ইনফরমেশন বের করতে পারবে না। আসলে রবার্ট ছিল এমন এক ব্যক্তি যার পুরাতন রেকর্ডের কোনো অস্তিত্ব পুরো পৃথিবীতেই ছিল না। এরপর টেডি একজন লোক পাঠায় রবার্টের সেই রেস্টুরেন্টে যেখানে সে প্রতিনিয়ত যায়, কারণ তাদের নিজের চোখে প্রমাণ দরকার ছিল যে এই লোকটাই কি সেই দুর্ধর্ষ কিলার কিনা। সেই হিটম্যান তখন নিজেকে পাওয়ার লাইন ম্যান হিসেবে পরিচয় দিয়ে কিছু একটা অর্ডার করে, কিন্তু রবার্ট সহজেই বুঝে যায় আর বলে, তুমি যদি পাওয়ার লাইন ঠিক করার পাবলিকই হইতা তাহলে তোমার হাতে কড়া পড়ে থাকতো। আসলে তুমি এখানে এসেছো আমার জন্যই, তাই না? বেচারা ধরা খেয়ে গেছে দেখে গান হাতে তার দিকে আসলে রবার্ট তার সেই বিখ্যাত ঘড়ির স্টপ ওয়াচ চালু করে দেয় আর তাকে বরাবরের মতন একবার স্ক্যান করে নেয়। ব্যাস, যা হবার তাই। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই রবার্ট তার হাতে থাকা বই দিয়ে জায়গা মতো দুটো হিট করাতে বেচারা লাল পানি মুখ দিয়ে বের হয়ে যায়। এদিকে এই সব কিছু টেডি ও তার লোকজন দেখছিল, কিন্তু আসল সিন দেখার আগে সেখানে একটি গাড়ি চলে এসে তাদের এই চমৎকার ভিউ দেখা থেকে বঞ্চিত করে। চুনো পুটিকে মেরে রবার্ট তখন হোটেলের পাওয়ার লাইন কাট করে দেয়, আর সে রেস্টুরেন্ট থেকে বের হয়ে নিজের ফোন দিয়ে টেডির কয়েকটা ছবি তুলে সেখান থেকে বের হয়। এরপর টেডি তার সাঙ্গপাঙ্গ মিলে রবার্টের পিছু নিয়ে তার বাসায় চলে আসে। রবার্ট টের পেয়ে সেখান থেকে সটকে পড়ে ঠিকই, কিন্তু সে অন্য বিল্ডিং এ গিয়ে তার সেট করা ক্যামেরা দিয়ে সবাইকে একবার ভালো করে দেখে নেয়। পরের দিন সকালে রবার্ট একজনের বাড়িতে যায় তার পুরাতন কোনো ফ্রেন্ডের সাথে দেখা করতে, আর সেখানেই আমরা রবার্টের আসল পরিচয় বুঝতে পারি। মূলত রবার্ট ছিল একজন সিক্রেট এজেন্ট। এখন সিক্রেট এজেন্টদের কাজ ছিল মিশন শেষে নিজের সকল পরিচয় বা ডাটা পুরো পৃথিবী থেকে গায়েব করে দেওয়া। সেও ঠিক এমন একটি মিশনের পর নিজের পরিচয় চিরতরে মুছে ফেলার জন্য একটি ফেক কার ব্লাস্ট ঘটিয়ে সবার কাছে মৃত হিসেবে নিজেকে সেট করে ফেলে, যাতে তার নামের কোনো ডাটা কোনো পুলিশ বা মাফিয়াদের কাছে না থাকে। এই সব কাজ করার জন্য তার এই দুই ফ্রেন্ড তাকে হেল্প করে এবং শুধুমাত্র তারাই জানে রবার্ট এখনো বেঁচে আছে। এখানে এসে রবার্ট টেডির ছবি তার বন্ধু সুজানকে দেখায়। পরের দিন সুজান তাকে টেডি সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়। সুজান বলে টেডি হলো এক ভয়ঙ্কর রাশিয়ান সোলজার, যে কিনা এই মাফিয়া প্রধান পুশকিনের ডান হাত। পুশকিন রাশিয়াতে বসেই পুরো আমেরিকায় তার মদ, জুয়া, মেয়ে মানুষের ব্যবসা করে থাকে। তার পলিটিক্যাল পাওয়ার এতই উপরে যে কেউ তার দিকে আঙ্গুল পর্যন্ত তুলতে পারে না। সুজান তাকে বলে, তুমি একটা অনেক বড় জালের মধ্যে ফেসে গেছো, আমি চাইবো তুমি এসব থেকে দূরে থাকো। এরপর রবার্ট সুজানের কাছ থেকে বিদায় নেয়। সুজানের স্বামী তখন প্রশ্ন করে, ও যে হেল্পের জন্য এসেছিল, আমরা কি সেটা করতে পারলাম? সুজান তখন বলে, রবার্ট এখানে হেল্পের জন্য আসেনি, সে এসেছিল এই গ্যাংটিকে শেষ করে দেওয়ার পারমিশন চাইতে। পারমিশন তো পেয়ে গেল, এবার শুরু গ্যাংকে শেষ করা। তাই রবার্টের প্রথম পদক্ষেপ ছিল নিজের দেশের পোষা কুকুরগুলোকে একটু সোজা করা। এর জন্য সে চলে যায় সেই করাপ্টেড পুলিশ অফিসার ফ্র্যাঙ্কের কাছে। সেখানে তাকে একটি গাড়ির মধ্যে ভরে তার গাড়ি স্টার্ট করে দেয়, কিন্তু গাড়ির গ্যাস পাইপটি সে ফিট করে দেয় গাড়ির মধ্যেই। আর রবার্ট তখন তার গাড়ির সব জানলা বন্ধ করে দিয়ে তাকে সুন্দর এক গ্যাস থেরাপি দিতে থাকে। গ্যাস থেরাপি সহ্য করতে না পেরে ফ্র্যাঙ্ক তখন রবার্টের সকল কথা মেনে নেয়, আর তারা এই রাশিয়ান গ্রুপের এক অবৈধ কারখানায় যায় রেড দেওয়ার জন্য। সেখানে গিয়ে রবার্টের মাথা তো পুরাই নষ্ট। এরা এত বড় গ্যাং ছিল যে শুধু ডলার গোনার জন্যই সেখানে 20 জনেরও বেশি কর্মচারী নিয়োগ ছিল। সেখানে রবার্ট নিজেকে পুশকিনের লোক বলে দাবি করে, কিন্তু সে যে মিথ্যা কথা বলছে সেটা বুঝে গিয়ে ওই গ্যাংয়ের একটি সদস্য তার দিকে বন্দুক তাক করে। আর এইখানে রবার্ট মারাত্মক এক স্কিল দেখিয়ে মাত্র আধা সেকেন্ডের মধ্যেই তার হাতের বন্দুক কেড়ে নিয়ে তাকেই হোস্টেজ বানিয়ে ফেলে। এরপর রবার্ট তার আসল মেশিনে বন্দুক ঠেকিয়ে বলে, সবাইকে চুপচাপ গান নামিয়ে রাখতে বলো, না হলে তোমার মেশিন আজীবনের জন্য অকেজো হয়ে যাবে। এমন কঠিন থ্রেট খাওয়ার পরেও কি আর পাঙ্গা নেওয়া যায় বলো? তাই তারা সবাই স্যারেন্ডার করে নেয়। রবার্ট তখন সব কর্মচারীদের বান্ডেল বান্ডেল ডলার দিয়ে তাদেরকে বিদায় করে দেয়, আর 911-এ কল করে জানিয়ে দেয় এই কারখানা সম্পর্কে। এরপর রবার্ট ফ্র্যাঙ্কের কাছ থেকে তথ্য নেয় যে এই নেটওয়ার্কের সব ডাটাগুলো কোথায় রাখা আছে। ফ্র্যাঙ্ক তখন একটি লকারের সন্ধান দিলে রবার্ট সেখানে গিয়ে অনেক ডকুমেন্টস এবং একটি পেন ড্রাইভ পায়। সেই পেন ড্রাইভে সকল ট্রানজ্যাকশন ও মাফিয়াদের তথ্য ছিল। রবার্ট তখন সেই সব ডাটাগুলো FBI-কে মেল করে দেয়।
পুলিশ তখন সে কারখানায় এসে যা দেখে তাতে তাদের চোখ আকাশে উড়ে যায়। তারা দেখে পুরো একটি রুমে থরে থরে ডলার সাজানো আছে, আর সব গুন্ডাদের রবার্ট সেখানে হাত পা বেঁধে রেখেছিল। এরপর আমরা আবারও টেডিকে দেখতে পাই এক বিশাল ডনের সাথে। সেই ডন তখন টেডিকে আশ্বস্ত করে বলে যে এই লোককে ধরতে আমার চ্যাংড়া পোলা পায়নি যথেষ্ট। তখন সে মূত্র বিসর্জন করার জন্য ওয়াশরুমে গেলে এর কিছুক্ষণের মধ্যেই সেখানে রবার্ট এসে ওই ডনের চোখে থাকা সানগ্লাসটি ভাঙা অবস্থায় টেবিলে রাখে আর বলে, তোমার ডনকে আমি উপরে পাঠিয়ে দিয়েছি আর এখানে সে কখনোই ফেরত আসতে পারবে না। মানে বুঝতে পারছো অধিক পার্ট নেওয়া ডনের কি করেছিল রবার্ট। টেডিকে রবার্ট বলে, এবার তোমার বস পুশকিনকে আজ রাত্রের মধ্যেই তার সব আকাম কুকাম বন্ধ করে দিতে বলো, আর এটাই তোমাদের জন্য আমার পক্ষ থেকে শেষ অফার। এটা বলে সে তার কাগজে একটি মোবাইল নাম্বার লিখে দেয় আর বলে, আমার জীবনে আমি অনেক খারাপ কাজ করেছি এবং যার জন্য আমি অনুতপ্ত, আমাকে আর সে লাইনে যাওয়ার জন্য বাধ্য করো না। এখানে রবার্টের অ্যাটিটিউড ছিল দেখার মতো। এদিকে রবার্ট একটি লিড পায় এই মাফিয়াদের একটি বড় তেলের ব্যবসা রয়েছে, তাই সে সেখানে গিয়ে তাদের পুরো ডগ ধ্বংস করে দিয়ে আসে। এই সব দেখে পুশকিনের মাথায় পুরাই আওলায় যায়। টেডিকে সে ফোন দিয়ে বলে, এই লোকের ডেড বডি আমি চাই। টেডি তখন রাশিয়ার সবচেয়ে টাফেস্ট 3 জন হিটম্যানকে ডেকে নিয়ে আসে। টেডি এবার রালফির সাথে রবার্টের একটি ছবি দেখে বুঝে ফেলে রবার্টের কাছের মানুষই হয়তো এরা। তাই টেডি এবার সেই শপিং মার্টে সবাইকে হোস্টেস বানিয়ে ফেলে আর রবার্টকে ফোন দিয়ে বলে 30 মিনিটের মধ্যে না আসলে সবাইকে মেরে ফেলা হবে। রবার্টের হাতে আর কোনো অপশন না থাকার কারণে সে সেই শপিং মার্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পথের মধ্যে তার বাস আসতে দেখে টেডি বলে, ওরে দেখা মাত্রই গুলি করে দিবি সবাই। কিন্তু সে বাসের ভিতরে রবার্ট থাকে না, সে অন্য রাস্তা দিয়ে সেই শপিং মার্টে প্রবেশ করে আর স্টোরের সব লাইট ফ্যান অফ করে দেয় এবং সেই সাথে একটা সুন্দর মিউজিক চালু করে দেয়। এটা দেখে গানম্যান রালফিকে নিয়ে যায় সেটা বন্ধ করার জন্য, আর সেখানেই রোবট তার ডাবল পাঞ্চ দিয়ে ওই গুন্ডার মাথা ঠান্ডা করে দেয়। রালফি রোবটের এমন দুর্ধর্ষ এক দেখে পুরাই শক খেয়ে যায়। এদিকে সেই মার খাওয়া গুন্ডার ওয়াকিটকে নিয়ে রোবট এক গানম্যানকে ডেকে নিয়ে আসে তার কাছে। ফলাফল তাকেও কিছু বোঝে ওঠার আগেই সিল মেরে দেয় রোবট। সে তখন রালফিকে বলে, তুমি সবাইকে নিয়ে এখান থেকে দ্রুত বের হয়ে যাও, আমি এদেরকে সামলে নিচ্ছি। এই বলে রোবট পুরো শপিং মলের মেন লাইটগুলো অফ করে দিতে শুরু করে আর দোকানের সব দরজা বন্ধ করে দেয়। এবার শুরু হবে আসল খেলা। রোবট দোকানে থাকা বিভিন্ন মালপত্র দিয়ে বিভিন্ন ধরনের ফাঁদ বানাতে থাকে এবং নিজেকে অ্যাসাসিনের মতন হাইড অ্যান্ড সি করতে শুরু করে। সেই অস্থির লেভেলের ফাঁদ দিয়ে রোবট গুন্ডার গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেয় আর অন্য আরেকটি গুন্ডা সেখানে আসলে একটি ধারালো ব্লেড তার গলার মধ্যে ঢুকিয়ে দিয়ে A4 করে দেয়। কিন্তু টেডি তাকে দেখেই তার কাছে তাকে M4A1 দিয়ে শ্যুট করলে রোবট গুলিবিদ্ধ হয়, কিন্তু তাতে রোবটের তেমন কোনো সমস্যাই হয় না। এরপর রোবট একজনকে ড্রিল মেশিন দিয়ে তার মাথায় ড্রিল করে মেরে ফেলে। এবার সেখানে থাকা সবচেয়ে শক্তিশালী হিটম্যানকে কন্ট্রোল করতে তার অনেক বেশি বেগ পেতে হয়, কারণ সে ছিল রোবটের চেয়ে 2 গুণ বড়। কিন্তু তার অসাধারণ স্কিল দিয়ে অবশেষে তাকেও সে মেরে ফেলতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে রোবট অনেক গুরুতর আহত হয়ে যায়। আর ঠিক তখনই সেখানে রালফি উপস্থিত হয় আর বলে, আপনি বলেছিলেন সবাইকে নিয়ে বের হতে, তাই আমি আপনাকে ফেলেও এখান থেকে বের হতে পারবো না। এই বলে আহত রোবটকে রালফি সেখান থেকে বের করে নিয়ে যেতে থাকে, কিন্তু যাবার সময় রালফিকে গুলি করে দেয় এক গানম্যান। কিন্তু রালফি অনেক কষ্ট করে সেখান থেকে বের হয়ে যেতে সক্ষম হয়। তখন রোবট কয়েকটি গ্যাসের সিলিন্ডার একটি মাইক্রোওভেনে রেখে দিয়ে সে সিগন্যাল দেয় ওই সর্বশেষ হিটম্যানকে আসার জন্য। বেচারা সেখানে আসার সাথে সাথেই পুরো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটিয়ে সেখানেই পটল তুলে ফেলে। আর বাকি থাকলো আসল ম্যান টেডি। টেডি এবার রালফের কাছে চলে আসে তাকে গুলি করার জন্য, কিন্তু ঠিক সেই মুহূর্তেই রোবট সেই দোকানের একটি পাওয়ার টুল গান দিয়ে টেডির গিরায় মানে হাত পায়ে আঘাত করে তাকে পঙ্গু বানিয়ে দেয়। আর সর্বশেষ এক ক্লোজ হেডশটের মাধ্যমে টেডির কিচ্ছা এখানেই খতম করে দেয়। এরপর মুভির সিন চলে যায় 3 দিন পরের মস্কো, রাশিয়াতে। সেখানে দেখা যায় এই মাফিয়াদের বস পুশকিন কেবল গোসল করে ফিরছে, কিন্তু এত সিকিউরিটির মধ্যেও সেখানে উপস্থিত হয় রোবট। রোবটকে দেখে পুশকিন বলে, তুমি কি এখানে আমাকে মারতে এসেছো? আমাকে মেরে তোমার কি লাভ হবে বলো? রোবট তখন বলে, তোমাকে মারলে আমার শান্তি লাভ হবে। পুশকিন তখন বলে, আসলে শান্তির দাম না অনেক বেশি, তাও তুমি একটা প্রাইস বলো, দেখি আমি তোমাকে দিতে পারি কিনা। কিন্তু কথা শেষ করার আগে সেখান থেকে লাইট অফ করে রোবট হারিয়ে যায়।
পুশকিন তখন দেখতে পায় তার বেসিনের উপর পানির কল ছাড়া, আর যখন সে পানির কল বন্ধ করতে যায় তখন রোবটের সেট করা ইলেকট্রিক তারের সাথে তার হাত লেগে পুশকিন জীবনের শেষবারের মতন ইলেকট্রিক শক খেয়ে নেয়। পরের সিনে দেখা যায় রোবট সে বিল্ডিং থেকে নেমে যাচ্ছে আর তার আশেপাশে সকল বডিগার্ডের নিথর দেহ পড়ে আছে। বুঝতেই পারছো, সে একাই পুরো সিকিউরিটি ম্যানদের মেরে তারপর পুশকিনের কাছে গিয়েছিল। ভাই রে ভাই, এই সিন দেখে আমি নিজেও অনেক অবাক হয়েছি। অবশেষে রোবটের মিশনের সমাপ্তি ঘটেছে, তাই সে বস্টনে ফিরে এসে আগের মতোই সাধারণ লাইফ লিড করতে থাকে। সেখানে এবার তার সাথে দেখা হয়ে যায় অ্যালিনার। অ্যালিনা এবার জানায় এখন সে পুরোপুরি একটি ভালো লাইফে চলে এসেছে। এখন সে বই পড়ে, চাকরি করে, আর এইসব দেখে রোবট অনেক খুশি হয়ে যায়। রোবটকে অ্যালিনা অনেক কৃতজ্ঞতা জানায় তার জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য। এদিকে একদম শেষ সিনে দেখা যায় রোবট একটি বই পড়ছে যার নাম দ্য ইনভিজিবল ম্যান। সেই সাথে সে নতুন এক চাকরি খুঁজছে নিজের পরিচয়কে আবারও নতুন করে সাজানোর জন্য। আর এখানেই মুভিটি শেষ হয়। তবে মুভির দ্বিতীয় পার্টও কিন্তু রয়েছে, যা রিলিজ হয়েছিল 2018 সালে। আমাদের এই চ্যানেলেই দ্রুতই হাজির হব দ্য ইকুয়ালাইজার 2 মুভি নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।